চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে সরকারের নতুন পরিকল্পনায় আবারও সামনে এসেছে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি। সম্প্রতি বিডা চেয়ারম্যানের ঘোষণা আবারও আলোচনা সমালোচনায় জন্ম দিয়েছে। অনেকে বিদেশি অপারেটর নিয়োগে দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেখলেও কেউ কেউ প্রশ্ন তুলছেন জাতীয় স্বার্থ ও বন্দরের নিরাপত্তা নিয়ে। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। রোববার চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে এভাবেই সরকারি সিদ্ধান্তের কথা জানান বিডা চেয়ারম্যান। এতে আবারও আলোচনায় এসেছে বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি। এনসিটিতে বিদেশি অপারেটর বিরোধী আন্দোলন, আলোচনা সমালোচনার পর দায়িত্ব দেওয়া হয়েছিল নৌবাহিনীকে। তাতে আগের চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিংয়ের উদাহরণও তৈরি হয়েছে। লালদিয়াচর ও বে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়ে আপত্তি নেই কারো। তবে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে প্রায় ৩,০০০ কোটি টাকার সরকারি বিনিয়োগ বিদেশি অপারেটর কিভাবে ব্যবহার করবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে যথাযথ বিশ্লেষণ ও দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সিদ্ধান্ত নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বন্দরের পক্ষে, রাষ্ট্রের পক্ষে টার্মস কন্ডিশনগুলো রেখে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য যদি চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল অপারেট করতে দেওয়া হয়, আমার মনে হয় এটা আমার দেশের বন্দরের জন্য বিশাল একটি সম্ভাবনার জায়গা তৈরি করবে। বন্দর ব্যবহারকারীদের আস্থার জায়গা তৈরি হবে, ভরসার জায়গা তৈরি হবে, ভালো সার্ভিস পাওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। যে সারা বছরে এখান থেকে যে আয় করতাম সেই আয়ের চেয়ে কম হতে পারবে না। আমাদের আয় করতাম, বিনিয়োগ করে তারপরে সেখান থেকে অর্থ তুলে আনতাম এবং আমাদের কিছু ভবিষ্যৎ বিনিয়োগের জন্যও থাকতো। তো এই সব কয়টাকে বিবেচনায় রেখে আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার যে অর্থনৈতিক মডেল দাঁড় করাবেন সেটা দিয়ে আসলে চুক্তিটা হবে। এনসিটিতে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, লালদিয়াচর টার্মিনালে নেদারল্যান্ড ভিত্তিক এপিএম টার্মিনালস এবং বে টার্মিনালে ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার কাজ অনেকটাই গুছিয়ে এনেছে সরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করল নির্বাচন কমিশন। একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোটের বিধান পুনর্বহাল করেছে ইসি। বাতিল করা হয়েছে ইভিএম বিষয়ক সব বিধান। সোমবার নবম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এক সপ্তাহের মধ্যে আরপিও এবং আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংশোধন অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ নিয়ে মুলতবি সভায় বসে নির্বাচন কমিশন। নবম কমিশন সভায় আগেই চূড়ান্ত হয় আচরণ বিধিমালার খসড়া। মুলতবি সভায় চূড়ান্ত হয় আরপিও এর খসড়া। আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ইসি চাইলে সেনা, নৌ ও বিমান বাহিনীকে নির্বাচনে মোতায়েন করতে পারবে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে না ভোট থাকবে। যদি না ভোট বেশি হয় তাহলে আবারও নির্বাচন হবে। দুজন প্রার্থী সমান ভোট পেলেও লটারি নয়, পুনর্নির্বাচন হবে। কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে। খসড়া অনুযায়ী অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন। কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের নিবন্ধন নিয়ে ইসির করণীয় স্পষ্ট করা হয়েছে। জোটগত নির্বাচন করলেও ভোট করতে হবে নিজের দলের প্রতীকে। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন। এদিকে নতুন দল নিবন্ধনে ১৪৩টি আবেদনের মধ্যে ২২টির আবেদন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামী নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে 48% মানুষ এখনও সিদ্ধান্ত নেননি, আর 51% মানুষ পূর্ণ সংস্কারের পরই নির্বাচন দেওয়ার পক্ষে। বিআইজিডি ও ব্র্যাকের পরিচালিত টেলিফোন জরিপে এমনটাই উঠে এসেছে। মব সহিংসতা নিয়ে উদ্বেগে রয়েছেন দেশের 80%। অংশগ্রহণকারীরা জানান, এক বছরে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতাও ভাটা পড়েছে। বেসরকারি সংস্থা বিআইজিডি ও ব্র্যাকের টেলিফোন জরিপের তথ্য তুলে ধরতে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এ সংবাদ সম্মেলন। 1 থেকে 20 জুলাই 64 জেলায় 9203 জনকে ফোন করা হলে প্রশ্নোত্তরে অংশ নেন 5489 জন। অর্থনৈতিক রাজনৈতিক গতি প্রকৃতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নির্বাচন সহ নানা বিষয়ে তরুণ সহ নানা বয়সীদের ভাবনা জানতে এ উদ্যোগ। 70% মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে, তবে ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন আগের চেয়েও বেশি মানুষ। গত বছরের 38%-এর জায়গায় বেড়েছে 48%। আমার মনে হয় মানুষ এখনো যেটা বলতে সিদ্ধান্ত নেয়নি। আমি ভেবেছিলাম মানুষ সিদ্ধান্তের কথা বলবে, আমরা যেটা সবাই অপেক্ষা করছি যে অপিনিয়ন পোল কি বলে, যে নির্বাচনে কে জিতবে, কারা এগিয়ে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ওই যে রাজনৈতিক অস্থিরতা দুটোই কিন্তু অনেক বেড়ে গেছে। মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, মানুষের মাথায় মব ভায়োলেন্স কাজ করছে। 2024-এর আগস্টে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে প্রত্যাশা ছিল তা ক্রমেই কমছে। সরকারের কাজের মূল্যায়ন স্কোরও বছর ঘুরতেই কমেছে 12 পয়েন্ট। আমি অর্থনীতি নিয়ে চিন্তিত, কারণ এখানে ব্যবসায়িক মন্দার ব্যাপারটাও আছে। আমি রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমি চিন্তিত, এবং এই চিন্তার একটা রিফ্লেকশন হয়ে যাচ্ছে যে আমার একটা নির্বাচিত সরকার দরকার। যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি এই মব ভায়োলেন্সে দেখতে পাচ্ছেন, যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি নিরাপত্তার দিকে দেখতে পাচ্ছেন। তো এই নিরাপত্তার ইস্যুটা মানুষের কাছে খুব কনসার্নিং হয়ে যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক অস্থিরতার অবসান চেয়েছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা ও ভরসা রাখতে চায়। জনগণের সেই আস্থা অর্জন করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমান আরও বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, তবে এরপরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এদিকে 1.5 দশক পর হওয়া এই সম্মেলন থেকে নতুন নেতৃত্বে জেলায় দলে গতি আসবে বলে মনে করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে সেইটাকেও ভুন্ডল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির প্রতিনিধি দল। এ সময় তারা জুলাই পদযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে। সোমবার বিকেলে রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এনসিপি জানায়, মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সংস্কারের রূপরেখা, জাতীয় নির্বাচন ও জুলাই ঘোষণাপত্র নিয়ে মতবিনিময় করেন নেতারা। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। ডেঙ্গুতে দ্বিতীয় কিংবা তৃতীয়বার আক্রান্ত হওয়ায় রোগীর জটিলতা বাড়ছে। ডেঙ্গুর ধরনের পরিবর্তনের কারণে রক্তক্ষরণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এমনকি কিডনির জটিলতা দেখা দিতে পারে। অনেকে আইসিইউতেও ভর্তির প্রয়োজন হচ্ছে বলে জানান চিকিৎসকেরা। তাই যারা একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসিইউ এর সামনে অপেক্ষা করছেন বরগুনার বাসিন্দা তারেক। ডেঙ্গু আক্রান্ত খালার শারীরিক জটিলতা দেখা দিলে গত বৃহস্পতিবার আইসিইউতে নিতে হয়। এই হাসপাতালের আইসিইউতে অনেকেই রয়েছেন যারা দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত। তার শ্বাসকষ্ট হইতেছিল, প্লাস হচ্ছে বুকে প্রচুর পরিমাণ ব্যথা করতেছিল এরকম বলতেছিল, আর ডায়রিয়ার সমস্যাটা ছিল। তো তিনটা সমস্যা নিয়েই তাকে আইসিইউতে শিফট করা হয়। ওর অবস্থা দিন দিন খুব ক্রিটিক্যাল হচ্ছিল, তখন ওকে আইসিইউতে শিফট করা হয়। পরে 4 দিনের দিন আইসিইউ থেকে আবার বেডে দেওয়া হয়। ডেঙ্গু পজিটিভ নিয়ে আমি ডিএনসি হসপিটালে আমার মাকে ভর্তি হয়েছি। সিরিয়াসলি অবস্থা ছিল। মায়ের ডায়াবেটিস রোগী, প্রস্রাব ইনফেকশন হয়েছে, তারপর আপনার ডায়াবেটিস বেড়ে গেছে। চিকিৎসকরা জানান প্রথম সংক্রমণে শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। দ্বিতীয়বার আক্রান্ত হলে আগের অ্যান্টিবডি কাজ করে, এতে প্রায় জটিলতা তৈরি হচ্ছে। ডেন 1, 2, 3, 4 যে মানুষটা একবার আক্রান্ত হয়েছেন উনি কিন্তু একটা সেরোটাইপে আক্রান্ত হয়েছেন। ধরেন 1 দিয়ে আক্রান্ত হয়েছেন, তার আরও 3 বার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে 2, 3, 4 দিয়ে। তো উনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, ভালো হয়ে গেছেন, তার যে অ্যান্টিবডিটা গ্রো করেছে সেটা 1-এর বিরুদ্ধে, ফলে 1 দিয়ে উনি আরেকবার আক্রান্ত হবেন না। যখন সেকেন্ড টাইম অ্যাটাক করে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি অন্য ভেরিয়েন্টে হয় তাহলে কিন্তু এটা ইট মে বি মোর ডেঞ্জারাস, এবং এইসব কেসে কিন্তু বেশি ক্রিটিক্যাল হয়। তখন আমাদের অন্য ভেরিয়েন্টে আক্রান্ত হয়, তখন কিন্তু এই অ্যান্টিবডি কিন্তু ওই ভাইরাসটাকে রিকগনাইজ করতে পারে, কিন্তু ফুলি রিকগনাইজ করতে পারে না। যখন সে ফুলি রিকগনাইজ না করতে পারে তখন কি অ্যান্টিবডি ওভার রিয়েক্ট করে। চিকিৎসকরা বলছেন অনেকেই মনে করেন একবার ডেঙ্গু হলে আর এ রোগ হবে না। এ ধারণা একেবারেই ভুল। তার ফলশ্রুতিতে সেই পেশেন্টের ক্ষেত্রে নানান রকম সিমটম তৈরি হয়, যেমন প্লাজমা লিকেজ এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, কারো কারো ব্লিডিং হয়, বেশি হয়, মানে সব কিছুই তার ইমিউনোলজিক্যাল রিয়াকশনের জন্য হয়। ডেঙ্গুতে বেশি ঝুঁকিতে থাকে শিশু, গর্ভবতী নারী এবং অন্য রোগে আক্রান্ত বয়স্করা। তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চক্রান্তের অভিযোগে শেখ হাসিনা সহ 6 জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সোমবার সোনাডাঙ্গা থানায় ডিবির পরিদর্শক বিধানচন্দ্র রায় মামলাটি দায়ের করেন। রাতে মামলায় বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি শফিকুল ইসলাম। মামলার জন্য আসামিরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম মুজিবুর রহমান, সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এম কামাল হোসেন ও পারভেজ আলম খান। মামলার এজাহার থেকে জানা যায়, গত 22 এপ্রিল নগরীর ময়লাপোতা থেকে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন আসামিরা। কক্সবাজারের উখিয়ার বালুখালী দিয়ে অনুপ্রবেশ করা আরাকান আর্মির এক সদস্যকে AK-47 সহ আটক করেছে বিজিবি। সোমবার সকালে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে এ অনুপ্রবেশের ঘটনা ঘটে। বিজিবি জানায় আটক যুবকের নাম জীবন তঞ্চুঙ্গা। সে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সক্রিয় সদস্য। সকালে রাখাইন রাজ্য থেকে শূন্যরেখা অতিক্রম করে জীবন তঞ্চুঙ্গা বাংলাদেশে ঢোকে। এ সময় বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে এসে বিজিবির কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এ সময় বিজিবি সদস্যরা তার কাছে থাকা AK-47 আগ্নেয়াস্ত্র ও 52 রাউন্ড গুলি জব্দ করে। এই বছর 15,000-এরও বেশি এসএসসি পরীক্ষার্থীর ফল গণনায় ভুল হয়েছে। এজন্য শাস্তি পেতে যাচ্ছেন 2 শতাধিক পরীক্ষক। বর্তমানে ফল পুনর্নিরীক্ষণের শুধু প্রাপ্ত নম্বর গণনা হয়, খাতা পুনর্মূল্যায়ন হয় না। একে অনেক মেধাবী শিক্ষার্থীও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয় বলে মনে করছেন গবেষকরা। ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন করে GPA-5 পেয়েছে 286 জন। কেবল উত্তীর্ণ থেকেও GPA-5 পেয়েছে 3 পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকেও পাস 293 জন। এবছর সারা দেশে 15,000 শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, বোর্ড পরীক্ষায় এ ধরনের গাফিলতি খুবই দুঃখজনক। তাদের প্রশ্ন, এসব শিক্ষার্থীদের যে মানসিক ক্ষতি হয়েছে তার দায়ভার নেবে কে? কেবলমাত্র কাউন্টিংয়ের মধ্যেই এটা
আপনার এর বাইরেও তো আছে, অর্থাৎ দেখেন যে কতটা অবহেলা, মানে যে অবজ্ঞা নিয়ে আমরা অ্যাসেসমেন্ট সিস্টেমটা এবং শিক্ষা ব্যবস্থাটাকে আমরা পরিচালনা করছি। ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বরের যোগ ঠিক আছে কিনা তা দেখা হয়, খাতা নতুন করে আর মূল্যায়ন হয় না। বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা হয়েছে যাদের সন্তান এক বিষয়ে ফেল করেছে আর বাকি সব বিষয়ে জিপিএ 5 পেয়েছে। পুনর্নিরীক্ষণেও একই ফলাফল। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এই ধরনের ক্ষেত্রে শুধু পুনর্নিরীক্ষণ করলেই হবে না, খাতার পুনঃমূল্যায়নও জরুরি। একজন পরীক্ষক খাতা পরীক্ষার পর তা নিরীক্ষা করেন সংশ্লিষ্ট বিষয়ের আরেকজন শিক্ষক, এরপর তা জমা দেওয়া হয় প্রধান পরীক্ষকের কাছে, তারও এটি নিরীক্ষা করার নিয়ম। শিক্ষা গবেষকদের মতে বোর্ড পরীক্ষার খাতা নিরীক্ষায় তৃতীয় পরীক্ষকও ডাকতে হবে। অনেক সময় দেখা যায় যে 10টা সাবজেক্টের মধ্যে 7টা 8টাতে সে ভালো করেছে, কিংবা 9টাতে কোনো সময় ভালো করেছে, একটাতে সে ফেল করেছে। কিন্তু তো আপাত দৃষ্টিতেই মনে হয় যে একটা অসম্ভব বিষয়। তো এখন এই বোধটা তো বোর্ডেরও থাকা উচিত। গাফিলতির অভিযোগে 2 শতাধিক পরীক্ষক চিহ্নিত করে তাদের পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনি ব্যবস্থার কথা ভাবছে শিক্ষা বোর্ড। বোর্ডের উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্ন প্রণয়ন, যত কিছু বোর্ড থেকে আউট আর কি, মোট কথা বোর্ডের কোনো কাজে তাদেরকে আর সংশ্লিষ্ট করা হবে না। খাতা পুনঃমূল্যায়নের জন্য বোর্ডের আইন সংশোধনে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাজারে প্রতিনিয়ত বাড়ছে ফলের দাম। সাধারণত বছরের এমন সময়ে দেশি ফলের সরবরাহ কম থাকে, তাই বিদেশি ফলের দাম বাড়ে। তবে বিক্রেতাদের দাবি, আগের বছরগুলোতে কেজিতে 10 থেকে 15 টাকা বাড়লেও এবার তা 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন বা ক্যাবের দাবি, আমদানিকারকরা কারসাজি করে পণ্যের দাম বাড়িয়েছে। আনার 350 বললেন। আম কাঁঠালের মৌসুমও শেষের দিকে, বাজারে কমতে শুরু করেছে দেশি ফলের সরবরাহ, ফলে বাড়ছে বিদেশি ফলের চাহিদা, আর নানা অজুহাতে নিয়ন্ত্রণের বাইরে পণ্যের দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে 1.5 সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের ফলের দাম 50 থেকে 60 টাকা বেড়েছে। প্রতি কেজি লাল আপেল বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা পর্যন্ত, মালটার কেজি 480 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর লাল আঙ্গুর বিক্রি হচ্ছে প্রতি কেজি 380 থেকে 400 টাকায়। ক্রেতাদের অভিযোগ, রাজধানীতে মানুষের জ্বরের প্রকোপ বাড়ার সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে ফলের দামে। সরকারি হাসপাতালে যারা আসে তারা তো একটু মধ্যবিত্ত বা লো ফ্যামিলির লোকজন, তো তাদের এইসব ফল কিনে খাওয়াইতে তাদের একটু প্রবলেম হচ্ছে। এখন কয়েক ডাবল চালান কাটে, জিনিসের দাম বেশি। এই যে মালটার দাম বললো 500 টাকা কেজি, এমনকার কিনা এনে বেচবো কত? আপনি মালটা কোনো দোকানে পাবেন না। দোকানদার জিজ্ঞাসা কেজি মালটার দাম 500 টাকা, যেটা কিন্তু 160 টাকা। কত বাড়ছে? 3 গুণেরও বেশি বাড়ছে, ক্রেতাও কমছে। মালটা 7100 টাকা আমাদের কিনা। এদিকে বাড়তি কর ব্যবস্থাপনা সহ নানা অজুহাত দেখিয়ে আমদানিকারকরা সিন্ডিকেট করে ফলের দাম বাড়িয়েছে বলে দাবি করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাদের মতে বাড়তি পরিবহন খরচের প্রভাবও এসব পণ্যে পড়ছে। গ্যাপ একটা তৈরি হয়েছে যে আপেল শর্ট, আসলে ফ্রুটসের বাজারটা বা কাঁচামালের বাজারটা যখন পিক প্রাইসেস থাকবে তখন অটোমেটিক বেড়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ কোনো কেউই করতে পারে নাই, সরকারও না, আমরা ব্যবসায়ীরাও না, কোনোভাবেই করা সম্ভব না। আমদানিকৃত ফলগুলির দাম হঠাৎ করে 50 থেকে 60 টাকা বেড়ে গেছে। তো এইখানে আসলে মানে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটা হলো আমাদের ব্যবসায়ীদের মানে যখন যা ইচ্ছা, যখন যেভাবে দাম বাড়াতে ইচ্ছা করে তখন সেই দামটা বেড়েই যায়। আবার ওইদিকে সরকারের যে নজরদারি তদারকি থাকার কথা সেগুলো হচ্ছে না। তবে ক্যাব বলছে বাজারে ভোক্তা অধিদপ্তরের মনিটরিং তুলনামূলকভাবে কমেছে। এছাড়া দাম নিয়ন্ত্রণে আনতে পরিবহন খাতে চাঁদাবাজি কমাতে সরকারের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছে সংগঠনটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনৈতিক উন্নয়নে গতি আরও বাড়াতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট BIM-কে প্রশিক্ষণ কার্যক্রমের আরও জোরদার করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। একই সাথে কর্মমুখী শিক্ষার উপরেও জোর দেন তারা। সোমবার রাজধানীর BIM সেমিনার হলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, শিক্ষা ও শিল্পের মধ্যে মতবিনিময় চলমান থাকলে কর্মসংস্থান বাড়ানো সহজ হবে।
বিআইএমএ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কাঠামোগত অংশীদারিত্ব বাড়ানোর উপরও জোর দেন বক্তারা। শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন, বিআইএম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। শিক্ষা শিল্প মতবিনিময় অব্যাহত থাকলে কর্মমুখী শিক্ষার অগ্রগতি এবং অর্থনীতির বড় পরিবর্তন সম্ভব। যশোরের মনিরামপুরে পানিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ভেঙে ফেলা হলেও জমি নিয়ে জটিলতায় নতুন ভবন নির্মাণ হয়নি 5 বছরেও। পাঠদান ও দাপ্তরিক কাজ চলছে টিনের চালায়। পড়াশোনার পরিবেশ না থাকায় কমছে শিক্ষার্থীর সংখ্যা। স্কুল মাঠের একপাশে পরিত্যক্ত ভবন ভাঙার চিহ্ন আছে এখনো। 2017 সালে পুরাতন ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর গুড়িয়ে দেওয়া হয় 2020 সালে। এখন স্কুলের কার্যক্রম চলছে ছোট 3টি চালাঘরে। এগুলোতেই চলছে পাঠদান ও দাপ্তরিক কাজ। নেই পড়াশোনা বা খেলাধুলার পরিবেশ। ভবন না থাকায় রোদ বৃষ্টি শীতে বাড়ে বিপত্তি। আমাদের ভয় করত, আর বৃষ্টি হলে এই জায়গা কাদা হয়ে যেত। যেরকম স্বাভাবিক একটা স্কুল থাকা দরকার সেরকম তো না। মানে 2014 সাল থেকে কর্মরত আছি, কিন্তু এসে যাবত আমি কোনোদিন আসলে টিচার এটা নিজেকে মনে করতে পারি না। পরিত্যক্ত ভবন ভাঙার পর নতুন ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হয়নি এখনো। এই যাবৎকাল দীর্ঘ 8 বছর পর্যন্ত কোনো ভবন পাই নাই। তবে আমি শুনেছিলাম যে 2020 সালে আমার একটা নতুন ভবন বরাদ্দ হয়েছে, সেটাও আজও পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয় নাই। স্কুলটির 48 শতক জমির মধ্যে 5 শতক জমি নিয়ে বিরোধ থাকায় ভবন নির্মাণ করা যায়নি বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। মামলার জন্য স্কুলটা হয়নি, তো যেহেতু বরাদ্দটা ফ্রি গেছে, এখন প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 5-এর আওতায় যদি কেসটা মিটে যায় তাহলে আমরা এখানে স্কুলে কাজ করতে পারবো। 1960 সালে যাত্রা শুরু হয় পানিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভবন পরিত্যক্ত ঘোষণার পরও 2018 সালে বিদ্যালয়টিতে 110 জন শিক্ষার্থী ছিল। বর্তমানে কাগজে কলমের 70 জন থাকলেও পাঠদানের পরিবেশ না থাকায় কমছে শিক্ষার্থীর সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাথর খেকোদের বাধাহীন লুটপাটে এখন বিরান ভূমি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা। গত 1 বছরে দিনে রাতে পাথর চুরির ফলে এলাকাটি এখন ধুধু বালুচর। পরিবেশবাদীদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে পর্যটন কেন্দ্রটি ধ্বংসের পাশাপাশি অন্তত 200 কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা। সবুজ পাহাড়ের মাঝে সারি সারি পাথরের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারা, যেখানে শরীর ভিজিয়ে প্রশান্তি খুঁজে নিতেন নানা বয়সী মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 1 বছরে বাধাহীন পাথর লুটপাটের কারণে এখন বিরান ভূমি এই পর্যটন কেন্দ্র। পুরো এলাকা পরিণত হয়েছে ধুধু বালুচরে। আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। প্রশাসনের কোনো ভূমিকা নাই। এতগুলা পাথর 1-2 দিনে কিভাবে এতগুলো নিয়ে যায় মানুষ? ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা নিয়ে প্রকাশ্যে লুট হচ্ছে পাথর। যত্রতত্র চলছে খোরাখুরি। পরিবেশবাদীদের অভিযোগ, পাথর লুটপাট ও পর্যটন কেন্দ্রটি ধ্বংস করা হলেও নেই কোনো নজরদারি। আমি সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন, যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। তবে প্রশাসনের দাবি, এই পর্যন্ত বিভিন্ন সময়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে 15টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। বারবার অভিযানের পরও ঠেকানো যাচ্ছে না এই অপতৎপরতা। বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি। একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। মানুষকে এইসব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি। গত 1 বছরে সাদা পাথর এলাকা থেকে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, পাথর লুট ঠেকাতে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কি এবং স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন? দেখুন, আসলে প্রশাসনের কথা যদি বলি তাহলে প্রশাসন একেবারেই নিশ্চুপ বলা যায়, কেননা আসলে প্রশাসনের তেমন কোনো কার্যকর যে পদক্ষেপগুলো
সেগুলো কিন্তু এখনও আমাদের নজরে পড়েনি। এবং মাঝে মধ্যে আমরা দেখি যে আসলে যে নাম সর্বস্ব অনেক ক্ষেত্রে তারা অভিযান চালান, কিন্তু সেই অভিযানের পরবর্তীতে আমরা দেখেছি যে আবার যারা পাথর কেকো রয়েছে কিংবা বালু খেকো যারা রয়েছে তারা আবার পুনরায় তাদের যে লুটপাট সেটি কিন্তু শুরু করে। এবং এসব বিষয় নিয়ে আমরা উপজেলা প্রশাসনের যিনি দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনিও আসলে বারবারই তিনি দায়সারা তার যে বক্তব্য সেটি দিয়ে থাকেন এবং তিনি সবসময়ই বলে থাকেন যে আসলে তারা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছেন, কিন্তু এর যে আসলে পদক্ষেপ কিংবা এর ফলশ্রুতিতে যে ধরনের পদক্ষেপগুলো দেখা প্রয়োজন সেগুলো কিন্তু আসলে মাঠ পর্যায়ে পাওয়া যায় না। এবং এক্ষেত্রে তিনি সবসময় বলে থাকেন যে জেলা প্রশাসনের যে নির্দেশনা রয়েছে সেটি অনুযায়ী তারা বাস্তবায়ন করার চেষ্টা করে থাকেন। আমি এই কথাগুলো বলছিলাম কোম্পানিগঞ্জ উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার কথা, এবং তার যে আসলে পদক্ষেপগুলো সেগুলো স্থানীয়দের ভাষ্যমতে সেগুলো একেবারেই অপ্রতুল এবং অনেক ক্ষেত্রে তিনি ফিল্ডেও যান না, এই ধরনের অভিযোগও রয়েছে। তো সেক্ষেত্রে যারা স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে অনেক সময় মামলা করা হয় কিংবা অনেক শ্রমিককে আসলে ধরে নেওয়া হয়, তো তারা আসলে নিতান্তই হচ্ছে শ্রমিক যারা হচ্ছে এই যে মামলার শিকার হয় কিংবা যাদেরকে ধরে নেওয়া হয়, কিন্তু এর পেছনে যারা যে বড় ধরনের সিন্ডিকেটগুলো জড়িত তারা কিন্তু আসলে সবসময় পর্দার আড়ালে থেকে যান। এবং আপনি জানেন যে এই যে 5 আগস্টে সরকার পরিবর্তনের পর যখন এভাবে নির্বিচারে বালু এবং পাথর লুট করা হয় তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সেই সংবাদ প্রচার করে এবং একসময় কিন্তু সেই সংবাদ যখন সংগ্রহ করতে যাই আমরা তখন কিন্তু আমাদের উপরও কিন্তু হামলা করা হয়। তো এই যে আসলে বিষয়গুলো সেটি কিন্তু আসলে 5 আগস্টের পর যখন যেভাবে শুরু হয়েছিল সেটি এখন পর্যন্ত কিন্তু একই ধারায় সেটি চলছে এবং এর পেছনে আসলে কারা জড়িত সেটি যদি আসলে বলতে হয় তাহলে আমরা দেখেছি যে সে সময় গোয়াইনঘাটের যে বালু পাথর লুটের পেছনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান তার নামটি কিন্তু তখন উঠে এসেছিল এবং সেই সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তখন জেলা বিএনপি থেকে তার পদটি স্থগিত করা হয় এবং গতকালকে আমরা দেখেছি একই ধারায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির যিনি সভাপতি ছিলেন তার পদটিও কিন্তু স্থগিত করেছে কেন্দ্র থেকে। তো বুঝেই যাচ্ছে যে আসলে কারা এর পেছনে এই যে লুটপাটের পেছনে জড়িত। তো তারপর আসলে প্রশাসনের নীরব ভূমিকায় সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুট এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। নানা জটিলতায় থেমে আছে নরসিংদী প্রত্নস্থান ওয়ারী বটেশ্বরের গঙ্গা ঋষি জাদুঘরের নির্মাণ কাজ। 2 বছরের কাজ শেষ হয়নি দীর্ঘ 6 বছরেও। এতে হতাশ হয়ে ফিরছেন প্রত্নস্থানে আসা দর্শনার্থীরা। সরকারি টাকায় ব্যক্তিগত জমিতে নির্মাণাধীন জাদুঘরের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জেলা পরিষদ। নরসিংদী জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে বেলাবো উপজেলার 2টি গ্রামের নাম ওয়ারী ও বটেশ্বর। এখানে মাটি খুঁড়ে বের করা হয় ২৫০০ বছরের পুরনো প্রত্নস্থান ও বস্তু। ২০০০ সালে ঐতিহ্য অন্বেষণ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান এই প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করে। ধারাবাহিক খননে পাওয়া গেছে প্রাচীন রৌপ্য মুদ্রা, পাটখাড়া, লৌহ কুঠার, বল্লম, পোড়ামাটির কিন্নর ও অসংখ্য পুঁথি সহ নানাবিধ প্রত্নবস্তু। এসব প্রত্নবস্তুর স্থায়ী সংরক্ষণ ও দর্শনার্থীদের প্রদর্শনের জন্য ২০১৯ সালে শুরু হয় গঙ্গাঋদ্ধি জাদুঘরের নির্মাণ কাজ। ব্যক্তিগত জমিতে জেলা পরিষদ ৭,৬৯,০০,০০০ টাকায় 3তলা জাদুঘরটির নির্মাণ কাজ পায় RCCLRI নামের একটি প্রতিষ্ঠান। জাদুঘরের নির্মাণ কাজ শেষ করে এলাকাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আমরা হতাশ হয়ে গেছি, এটা একটা পরিত্যক্তর মতো বলতে হয়। এখানে কন্ট্রাক্টর কোথায়, ঠিকাদার কোথায়, এখানে নিরাপত্তা কোনো নাই। দর্শক আসা এখানে খালি বিল্ডিংটা দেখা যায়, আয়া তারা এই কোনো আনন্দ পায় না। 10 বছর লাগবে আমরা মনে করি। অনেক সময় আমরা দেখে এটা মতাম। জাদুঘরটির ব্যবস্থাপনা নিয়ে জটিলতা দেখা দেয় নির্মাণ কাজ কিছুটা মন্থর বলে জানিয়েছে জেলা পরিষদ। সরকারি টাকায় যখন প্রাইভেট জায়গায় জাদুঘরটা হচ্ছে, আপনার জাদুঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে জাদুঘরটা আসলে ব্যবস্থাপনায় কে থাকবে, এরকম কিছু জটিলতায় কাজটা একটু স্লো আছে। বাট স্লো বলতে আমাদের অ্যাকচুয়ালি কাজ মানে সব ডিসিশন যদি ফাইনাল হয়ে যায় 2 থেকে 3 মাসের কাজ বাকি আছে, বাকি সব কাজ শেষ। 1930 সালের দিকে স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান লেখালেখির মাধ্যমে প্রত্নস্থান ওয়ারী বটেশ্বরকে সুধী সমাজের সামনে আনেন। পরবর্তীতে তার ছেলে হাবিবুল্লাহ পাঠান স্থানটির গুরুত্ব উল্লেখ করে ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় লেখালেখি করার পর সংশ্লিষ্টদের নজরে আসে নরসিংদীর প্রত্নস্থান।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং সারা দেশের শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধ সহ 8 দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন করছেন মাইলস্টোন কলেজের সামনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। আর এ নিয়ে আরও জানাতে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, মানববন্ধনে অংশগ্রহণকারীরা মূলত কি কি দাবি জানাচ্ছেন? দেখুন, সকাল 7টায় তাদের কর্মসূচি ছিল, সে অনুযায়ী তারা এখানে জড়ো হচ্ছিলেন। কিছুক্ষণ আগে এখানে তারা দাঁড়িয়েছেন, দেখতে পাচ্ছেন তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা যে দাবিটা করছেন মূলত যে সড়কটি, এই যে সড়কের পাশে তারা দাঁড়িয়েছেন এই সড়কটিকে তারা বন্ধ করে দিতে চেয়েছিলেন। যে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের ইতিহাসে এরকম দুর্ঘটনা নজির নেই শিক্ষা প্রতিষ্ঠানে। তো তারা দাবি করছেন যে এরকম দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার ছাড়া কিভাবে শিক্ষা কার্যক্রম চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে, এই প্রশ্ন তারা রেখেছেন। তাদের বক্তব্য এটি তারা তুলে ধরেছেন। পাশাপাশি এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এখানে যারা আহত নিহত হয়েছে তাদের স্বজনরা যারা এখানে এসে দাঁড়িয়েছেন তারা চাচ্ছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক। পাশাপাশি শিক্ষার নামে যে কোচিং বাণিজ্য চলছে সারা দেশে, সেই কোচিং বাণিজ্য প্রথা বন্ধ করারও তারা দাবি জানিয়েছেন। মোটা দাগে এই তিনটি হচ্ছে তাদের মূলত দাবি। এর পাশাপাশি আরো দাবি আছে। তারা বলছেন যে 8 দফা দাবি, কিন্তু এখন পর্যন্ত 8 দফার প্রেস রিলিজটি গণমাধ্যম কর্মীদের হাতে তারা এখনো পৌঁছাতে পারেননি। যোগাযোগ করা হয়েছিল, তারা যেহেতু খুব সকাল এটি তৈরি করছেন বলে আমাদের জানিয়েছেন এবং তৈরি করে তারা জানাবেন, তখন আসলে জানা যাবে যে তাদের 8 দফার বাকি দফাগুলো কি আছে। যাই হোক, তারা এখানে সকাল 7টায় শুরু করছেন এবং তারা বলেছেন এটি তারা চালাতে থাকবেন। আমরা জানতে চেয়েছিলাম কত সময় তারা এখানে স্টে করবেন, এটাও জানাতে পারেনি। তারা বলছে এটা চলতে থাকবে, যতক্ষণ না তাদের দাবি আদায় হয় ততক্ষণই হয়তো তারা চালাতে থাকবেন। প্রতিদিনই হয়তো তারা তাদের কর্মসূচি এখানে চালিয়ে যাবেন, এরকম একটা মানসিকতা তাদের যে যারা সংগঠক আছে বা এটা যারা অর্গানাইজ করছেন তাদের মাঝে দেখেছে। যাই হোক, আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এখানে তাদের উপস্থিতিও বাড়বে, এরকম ধারণা তারা আমাদের দিয়েছেন। তারা যেটি বলছেন যে এখানে শত শত স্বজনরা উপস্থিত হবেন এবং এই যে প্ল্যাকার্ডগুলো আছে, প্ল্যাকার্ডগুলো এখানে সেদিনের দুর্ঘটনায় যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছিলেন তাদের ছবি সহ সেই প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে তাদের দাবিগুলো জানাচ্ছেন। তো এটি চলতে থাকবে, এই ছিল আমার কাছে সবশেষ। মানববন্ধন করছেন মাইলস্টোন কলেজের সামনে বিমান বিধ্বস্ত হওয়া দুর্ঘটনায় নিহত আহতদের স্বজনেরা। সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।